ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়ল কাঁটা। কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ঘটনা, শ্লীলতাহানির অভিযোগ ঘটছে কেন? তারই উত্তর খুঁজব আজ এই মুহূর্তে। আর একদম শুরুতেই যে কথা আপনাদেরকে বললাম, আজ যে ঘটনা ঘটেছে এসএসকেএমে, তার আগেও যদি আমরা দেখি গাইঘাটা, উলুবেড়িয়া বিভিন্ন জায়গায় শ্লীলতাহানি, হুমকি এবং নানান ঘটনা ঘটছে, যার পরিপ্রেক্ষিতে পুলিশের তরফ থেকে ব্যবস্থা নেওয়া আছে। শুধুমাত্র আজকের এসএসকেএমের ঘটনার দিকেই যদি আমরা নজর রাখি, এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে একজনকে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এই ঘটনা আটকানো যাচ্ছে না? কিন্তু এ নিয়েও বক্তব্য, পাল্টা বক্তব্য উঠে আসছে। নারী নিরাপত্তার প্রসঙ্গে সবাই একমত হচ্ছেন যে কখনোই এই ঘটনা, এই জাতীয় ঘটনা কাম্য নয়। আমরা প্রথমেই একটুখানি শুনে নেব এই ঘটনার পরিপ্রেক্ষিতে বক্তব্য পেয়েছি আমরা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, তার বক্তব্য পেয়েছি। এছাড়াও বক্তব্য পেয়েছি বিজেপি নেতা রাহুল সিনহা। ঠিক কি কি বক্তব্য তারা রেখেছেন শোনাবো। এসব ল উইল টেক ইটস ওন কোর্স এবং শক্তভাবে এটার মোকাবিলা করতে হবে এবং সমাজের মধ্যে সবাইকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যে হাসপাতালগুলো, ডাক্তারি পড়ার জায়গা, সেই সমস্ত জায়গায় আরো বেশি রকম আঘাত আসছে। তার কারণ যে আরজি করে সেরকমভাবে কিছু হয়, দোষীর সাজা হয়নি। এবং প্রতি ক্ষেত্রে আমরা দেখছি, যেমন আমরা দুর্গাপুরের ক্ষেত্রে দেখলাম, স্বয়ং মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে মহিলার ওপর এত বড় অত্যাচারে মহিলাকেই কলঙ্কিত করবার চেষ্টা করেছেন। যারা এই জাতীয় কর্ম করছে তাদের হিম্মত বেড়ে গেছে। যতজন ধর্ষক তার 100% হচ্ছে তৃণমূল কংগ্রেসের লোক। এসএসকেএম হসপিটালে যদি শ্লীলতাহানির ঘটনা ঘটে, মহিলারা যদি এসএসকেএম হসপিটালের মতো এইরকম বড় হসপিটাল এবং যেখানে এত জনবহুল অবস্থা, সেখানে যদি নিরাপদ না থাকে, তাতে এর চেয়ে দুঃখের বিষয় আর কিছু নেই। আপনারা জানেন যে এসএসকেএম হাসপাতালে প্রচুর রোগী এবং তারপর পরিবারের সদস্যরা যান। এই ঘটনা জানার পর তাদের ঠিক কি বক্তব্য উঠে এসেছে শোনাবো। খুব খারাপ কথা আছে, এটা আমাদের খুব খারাপ কথা আছে। কিন্তু এদিকে আবার সিকিউরিটি বাড়াতে হবে, আর কিছু সব অনেক কিছু ফ্যাসিলিটি দিতে হবে। হাসপাতালে তো পুলিশকে তো খুবই সচেতন হতে হবে না। পুলিশ এইসব দিকে নজর দিয়েছে, তো পুলিশ অন্য জায়গায় কাজ করছে, যেখানে প্রয়োজন সেখানে কাজটা করছে না। যে কেন এগুলো হবে? হ্যাঁ, মহিলাদের সেফটি হওয়া দরকার। মহিলাদের যদি না সেফটি হয় তাহলে আর এগুলো থেকে কি হবে? কিছু হবে? ভয় লাগে চিকিৎসা করা। খুবই দুঃখজনক ঘটনা। আমার ঘরের যদি মেয়ে হতো তাহলে আমিও খুব কষ্ট পেতাম। কিন্তু বর্তমান যা অবস্থা, বিশেষ করে পশ্চিমবঙ্গে যা অবস্থা, যে মহিলাদের রাত্রিরে বেরোনোই খুব দুষ্কর। আর ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল ঘটনা সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়েছে আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম। এসএসকেএম হাসপাতালে যৌন নিগ্রহ শিকার 14 বছরের নাবালিকা, তার করা অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে এসএসকেএম হাসপাতালের একসময় কন্ট্রাকচুয়াল কর্মী হিসাবে কাজ করা অমিত মল্লিক। ইআরএসের কর্মী হিসাবেই কিন্তু এসএসকেএম হাসপাতালে সে কাজ করত। অভিযোগ, গতকালকে অর্থাৎ বুধবার দিন বাঙুর ইনস্টিটিউট নিউরো সায়েন্সে একটি পরিবার তারা চিকিৎসা করাতে এসেছিলেন। এই যে আউটডোরে যখন সেই পরিবারের তরফ থেকে ডাক্তার দেখানোর জন্য টিকিট করা হচ্ছিল, সেই সময় ওই পরিবারের সঙ্গে থাকা 14 বছর ওই নাবালিকাকে ভুল বুঝিয়ে অমিত মল্লিক নিয়ে যায় বাথরুমে এবং সেখানে নিয়ে গিয়ে তাকে যৌন নিগ্রহ করা হচ্ছিল। যখন ওই 14 বছরের নাবালিকা চিৎকার করে ওঠে, তখনই কিন্তু সেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই অমিত মল্লিক। এরপরই এসএসকেএম হাসপাতালে যে আউটপোস্ট রয়েছে, সেখানে পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হয়, লিখিত অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ এবং তদন্ত করতে গিয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অমিত মল্লিককে বুধবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এই অমিত মল্লিক, যেটা জানা যাচ্ছে যে 2 বছর আগে ইআরএসের কর্মী হিসাবে এখানে কাজ করত। 2 বছর ধরে তার কোনো ইআরএসের কর্মী হিসাবে কাজ ছিল না। তারপরে এসএসকেএম হাসপাতালে তিনি কেন এসেছিলেন, কি করতে এসেছিলেন, কি কাজ করতেন, এই যাবতীয় বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কি উদ্দেশ্য নিয়ে ওই নাবালিকার যৌন নিগ্রহ করা হচ্ছিল, এই পুরো বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে এসএসকেএমের মতো হাসপাতালে এইরকম ঘটনা ঘটার ফলে স্বাভাবিকভাবেই এই হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগী এবং রোগীর পরিবারের নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের প্রতিক্রিয়া আমরা পেয়েছি, তিনি ঠিক কি জানিয়েছেন আমাদেরকে শোনাবো।
কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা নিয়ে তো হয় না, কয়েক কঠিন রয়েছে। আমরা ভাইরা আমাদের বোনেদের প্রোটেক্ট করি, আর আমাদের বোনেরা আমাদের ভাইদের প্রোটেক্ট করে। এটাই হচ্ছে আমাদের বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য। আমরা সবাই সবাইকে প্রোটেক্ট করব। তার মধ্যে কিছু দুষ্টগামী মানুষ বিক্ষিপ্ত ঘটনা ঘটান। আমরা তো আমাদের সরকার অপরাজিতা বিল করেছে, সেই বিল যদি আজকের সরকার, কেন্দ্রীয় সরকার সেটা যদি পাস করে দেন, তাহলে কেউ আর এই দুঃসাহস দেখাবার সাহস পাবে না। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সমাজকর্মী শাশ্বতী ঘোষ। শাশ্বতীদি, গতকালও আপনার সঙ্গে আলোচনা হচ্ছিল এবং তারপর আজকেও এসএসকেএম একটি ঘটনা যদিও ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, কেন এই ঘটনাগুলো আটকানো যাচ্ছে না, কি মনে হয় আপনার? না, আমার তো প্রথম প্রশ্ন হচ্ছে ঘটনা ঘটার পর গ্রেফতার করা, সেটা তো অনেক পরের প্রশ্ন। যেমন ধরুন, আজকে এই মেয়েটির সঙ্গে তার পরিবার লাইনে দাঁড়িয়ে ছিল। মেয়েটিকে আমরা যা হয় যে একটি বাচ্চা মেয়ে, তাকে দেখাতে আসা হয়েছে এবং সে হয়তো শারীরিকভাবে ততটা সক্ষম নয় লাইনে দাঁড়ানো মতো, আমরা তাকে বলি ও তুই বস, আমরা লাইনটা টিকিট কাটছি। আজকে যখন এই ঘটনা একটা 14 বছরের নাবালিকার সঙ্গে হয়েছে, এই ঘটনা তো অসুস্থ যে কোনো মেয়ের সঙ্গে হতে পারে। যে কোনো মেয়েকে ভুল বুঝিয়ে তাকে আমি ডাক্তার, চলো তোমাকে তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি, এইরকম কিছু একটা ভুল বুঝিয়ে, এবং এই লোকটি যখন জানা যাচ্ছে যে প্রাক্তন কর্মী, ফলে এখানের গলিঘুঁজি, এই বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজির গলিঘুঁজি, কোথায় শৌচাগার আছে, কোথায় তাকে কেউ পাকড়াও করতে পারবে না, এইগুলো তার পক্ষে খুব জানা সহজ। ফলে সেই জানাটাকে কাজে লাগিয়ে আজকে এটা করতে সাহস পাচ্ছে। কি করে তারা সাহস পাচ্ছে? এবং আমার প্রশ্ন হচ্ছে, আজকে সব যখন সামাজিক বলে দিচ্ছেন, ফিরহাদ হাকিম বলছেন এটা সামাজিক সমস্যা। সামাজিক সমস্যা তো রাজনীতিকেও তো এখানে অংশ নিতে হবে, কারণ তারা দেখা যাচ্ছে সাধারণত রাজনৈতিক নেতাদের আশ্রয়প্রাপ্ত বা তাদের কাছাকাছি লোক, ফলে তাদের খুব সাহস থাকে। কারণ সে যখন এখানে একজন কন্ট্রাকচুয়াল কর্মী হিসেবে কাজ করে গেছে, হয়তো তার এখানে কোনো রাজনৈতিক পরিচিতির সূত্রেই কাজটা পেয়েছিল। আজকেও হয়তো সে গুড়গুড় করছিল অন্য কোনো কাজ পাওয়া যায় কিনা, করতে গিয়ে দেখলো একটি মেয়ে সামনে আছে, সহজ শিকার, চলো তার উপর তাকে আক্রমণ করি। এবং আমি জানি যে কোথায় কোন গলিগুজি আছে, কোথায় মেয়েটিকে নিয়ে গেলে আমার পক্ষে কাজটা হাসিল করা সম্ভব হবে। কি করে লোকেরা এই সাহসটা পাচ্ছে, আমার প্রশ্ন সেইটা নিয়ে। এবং আমার প্রশ্ন হচ্ছে যে যখন লোকেরা সাহস পাচ্ছে, তার মানে কিন্তু কোথাও একটা রাজনৈতিক প্রশ্রয় না থাকলে, ব্যাপারটাকে যদি শুধু সামাজিকের উপর ঠেলে দেওয়া হয়, রাজনীতি যদি সেখানে সক্রিয়ভাবে অংশ না নেয়, যদি না বলে এরকম কোন লোককে আমরা আশ্রয় দেব না, এবং এরকম কোন লোককে যারা আশ্রয় দিয়েছিল, যার সুবাদে চাকরি পেয়েছিল, যে রাজনৈতিক নেতার সুবাদে চাকরি পেয়েছিল, চলো তাকেও প্রশ্ন করি, তাকেও আমরা সেন্সার করি, এইভাবে যদি বার্তাটা না দেওয়া হয়, বার্তাটা যদি আজকে সমাজের উপর ছেড়ে দেওয়া হয়, তাহলে কিন্তু ব্যাপারটা কোনোদিনই আটকাবে না। এবং যেটা সবাই বলছেন যে কেন লোকে সাহস পাচ্ছে, কারণ আরজি কর চোখের সামনে দেখছি যে আরজি করের একজন চিকিৎসকের ঘটনায় আজকে পর্যন্ত প্রকৃত তথ্য সামনে এলো না, যে তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন বলে সকলের মনে হচ্ছে যে সেখানে ষড়যন্ত্রটাকে চাপা দিতে তাকে হত্যা করা হয়েছিল এবং সেখানে ধর্ষণটা একটা সাজানো, এবং সেখানে কেউ কিন্তু যারা ষড়যন্ত্রকারী তারা শাস্তি পেল না, তারা হয়তো সাময়িকভাবে তাদের সাসপেন্ড করা হয়েছিল, তারা আবার নিজেদের জায়গায় চলে গেল। ফলে এই পুরো ব্যাপারটা যে না তুমি দাদাদের সঙ্গে থাকো, দাদা দিদিদের সঙ্গে থাকো, দলের সঙ্গে থাকো, তাহলেই তোমার 7 খুন মাপ। শাশ্বতী, একটুখানি আটকাচ্ছি শাশ্বতী, আপনার কাছে আবারও আসবো। আপনি নিজেই যে প্রসঙ্গটা তুলেছেন, অর্থাৎ যতক্ষণ না রাজনৈতিকভাবে পুরো বিষয়টা দেখা হচ্ছে, অর্থাৎ সকলে মিলে বিষয়টার প্রোটেস্টের জায়গা, হয়তো আপনি বলতে চাইছেন, আসবো আপনার কাছ থেকেই বোঝার চেষ্টা করব। এই নিয়েই নারী নিরাপত্তার সার্বিক চিত্র প্রসঙ্গেই রাজ্যে 2 মন্ত্রী ফিরহাদ হাকিম এবং শোভনদেব চট্টোপাধ্যায়, তাদের কি প্রতিক্রিয়া উঠে এসেছে শোনাবো। সব ভাইদের শপথ নিতে হবে এই বোনেদের সম্মান রক্ষায় যদি প্রাণ যায় যাক, তবু যাদের এই অসুর বৃত্তি যাদের আছে তাদের এই সমাজ থেকে বার করে দিতে হবে। কারণ একটা নারীর অসম্মান নয়, এটা একটা সমাজের অসম্মান, আমাদের মানব জাতির অসম্মান হয়। সুতরাং আমরা সবাই এটার সাথে মানে we are all affected, this society is affected. আমার মনে হয় সব বোনেরাই এখন একটু করে
নিজেদের আত্মরক্ষা শিখলে ভালো হয়। এক, সেটা একটা ক্যাজুয়াল কথা বললাম, সেটাই একমাত্র বাঁচার পথ নয়। তবে এই যে সামাজিক অবক্ষয়, এই অবক্ষয়টা রোধ করার জন্যে ইচ অ্যান্ড এভরিওয়ান, প্রত্যেকটা মানুষের একটা রেসপন্সিবিলিটি আছে। শুধু রাজনৈতিক দলের আছে আর কারো কিছু নেই এটা বলা ঠিক নয়। স্কুল থেকে শুরু করে কলেজ, বিশ্ববিদ্যালয় এবং সামাজিক মাধ্যম, যারা তোমরা কাজ করো, তোমাদের যে এই সব জায়গাতেই একটা ক্যাম্পেইন, সকলে আলোচনার একটা জায়গা তৈরি করা, মানুষের মনটাকে তৈরি করা। কিন্তু তারপরেও ক্রাইম, এই শব্দটা থাকবে, ক্রাইম শব্দটা থেকে যাবে, কারণ এটা মানুষের মানুষ যখন মানুষের। শাশ্বতীদি, আপনি বলছিলেন পুরোটা সমাজের ঘাড়ে দায় চাপিয়ে দিলে চলবে না। কোথাও কি রাজনৈতিক ঐক্যমত্যের জায়গা তৈরি হলে, আইনকে দ্রুত কড়াভাবে প্রয়োগ করার জায়গা তৈরি হলে এই জায়গাটা আটকানো সম্ভব বলে মনে হয়, মানে এই ঘটনাগুলি? প্রথমত তাই। দ্বিতীয় কথা হচ্ছে যে যদি এটাকে পাশবিক প্রবৃত্তি বলা হয়, আমার কিন্তু মনে হয় পশুদের ছোট করা হয়। পশুরা মোটেই এই ধরনের ঘটনা ঘটায় না, ঘটায় মানুষ এবং সুযোগ সন্ধানী মানুষ। সেই মানুষটি সুযোগ সন্ধানী, সেই মেয়েটিকে ভুল বুঝিয়ে একটা খাঁজে খোঁজে নিয়ে যেতে পেরেছে। ফলে প্রথম কথা হচ্ছে এটাকে পাশবিক প্রবৃত্তি বললে মানুষের এই সুযোগ সন্ধানী প্রবৃত্তিটাকে সেখানে কিন্তু কোথাও পাশে সরিয়ে রাখা হয়েছে, আমার সেখানে আপত্তি। দ্বিতীয় কথা হচ্ছে যখন বলা হচ্ছে আমাদের সকলের দায়িত্ব আছে, এইটা বলা আমার মতে ভীষণ আপত্তিকর। কারণ আমাদের সকলের দায়িত্ব আছে মানে আসলে কারোর দায়িত্ব নেই। আমি সেখানে পরিষ্কারভাবে রাজনৈতিক দলদের দায়ী করছি, কারণ রাজনৈতিক দলরা আজকে প্রশাসনকে পরিচালনা করেন এবং সেখানে কোন এফআইআর নেওয়া হবে, কাকে গ্রেফতার করা হবে, কেন লোকে সাহস পাবে। আজকে রাজনৈতিক দলের সামনে প্রশ্নটা করা দরকার যে 3 ঘন্টার মধ্যে গ্রেফতার হওয়া নয়, 3 জন গ্রেফতার হওয়া নয়। কালকে উলুবেড়িয়া সম্বন্ধে তাই বলা হয়েছিল, 3 ঘন্টার মধ্যে গ্রেফতার হয়েছে, গ্রেফতার হওয়া নয়। কেন লোকেরা এইটা করার সাহস পাবে? সেই সাহসটা যদি, যেটা আপনি বললেন যে আইনের দ্রুত এবং সঠিক দেখুন আমাদের প্রচুর আইন আছে, আমাদের নতুন করে অপরাজিত আইনের কোনো প্রয়োজন নেই। চলতি যে আইন আছে সেখানেই যদি শাস্তির ব্যবস্থা করা যায় এবং সেটা দ্রুত করা যায়, সঙ্গে সঙ্গে তারা বলবে পুলিশ তার তরফ থেকে দ্রুত তদন্ত করুক, দ্রুত তারা চার্জশিট পেশ করুক। কিন্তু তার আগে এই ঘটনা আটকানোর জন্য কোথাও কিন্তু রাজনৈতিক দলদের প্রতিশ্রুতি নিতে হবে যে আমরা কাউকে আশ্রয় দেব না। কারণ এই ধরনের ঘটনা যারা ঘটায় তাদের কিন্তু মনের পেছনে কোথাও একটা সাহস আছে যে আমার পেছনে অমুক দাদা আছে, আমাকে বাঁচিয়ে দেবে, আমার কোনো কিছু হবে না, আমি জাল কেটে বেরিয়ে যেতে পারবো। এই আশ্বাসটা কোনো সম্ভাব্য অপরাধীর মনে থাকে তখনই যখন তার পিছনে একটা রাজনৈতিক প্রশ্রয় থাকে। কাজেই সেখানে আমি মনে করি সামাজিক দায়িত্ব নয়, এটা কোথাও আজকে একটা রাজনৈতিক দলের দায়িত্ব এবং সেটা অল অ্যাক্রস রাজনৈতিক দলের দায়িত্ব। এবং যদি আমাদের সবার দায়িত্ব বলা হয় তাহলে আসলে কারোর দায়িত্ব নয়, আমরা প্রত্যেকে হাত ঝেড়ে ফেলতে পারি, ওই সেই দুধ পুকুরের গল্পের মতো। শাশ্বতীদি, হাত ঝেড়ে ফেলার এই যে প্রসঙ্গটা আপনি তুলছেন সেই জায়গাটাই যাতে না হয়, তাই তো আলোচনার প্রসঙ্গে এই বিষয়গুলো আমরা তুলে নিয়ে আসার চেষ্টা করছি বা খবরগুলো যত সামনে আসছে। শাশ্বতীদি, আসবো আপনার কাছে, প্লিজ আরেকটু সঙ্গে থাকুন। এ নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে, তিনি কি বলেছেন, এছাড়াও সাহিত্যিক দীপান্বিতা রায়, তিনি বা কি বললেন শোনাবো। এখন যেটা মুশকিল হচ্ছে, পুলিশ যথাসাধ্য চেষ্টা করছে, যেমন দুর্গাপুরের কেস, জয়নগরের কেসে ধরেছে যে ক্রাইম হবার পরে ক্রিমিনালদের বিরুদ্ধে ব্যবস্থা তো পুলিশ নিচ্ছে, কিন্তু তারপর যে ধরনের কথা বলা হচ্ছে যে রেপ ভিকটিমের উপর বা যাদের উপর অত্যাচার হচ্ছে তাদেরই দোষ ত্রুটি খুঁজে বের করা হচ্ছে, এইগুলো করে তাদেরকে মেলাইন করার চেষ্টা করছে। যেহেতু মহামান্য শীর্ষ আদালতের বারবার নির্দেশ আছে যে রেপ ভিকটিমের ব্যাপারে কোনো কথা বলা যাবে না ক্যারেক্টার নিয়ে। এসএসকেএম এর ঘটনা, উলুবেড়িয়ার ঘটনা, গাইঘাটার ঘটনা ষড়যন্ত্রের অংশ বিশেষ কিনা
কোনোভাবে কি পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য নিরাপদ নয়? পশ্চিমবঙ্গে মহিলারা নিরাপদে চলাফেরা করতে পারে না, রাত্রে ঠিক মতো বেরোতে পারে না, তারা প্রতি মুহূর্তে ভীত সন্ত্রস্ত থাকতে হয় মহিলাদের। এরকম একটা মতামত তৈরি করার বা এরকম একটা আবহ তৈরি করার চেষ্টা হচ্ছে কিনা, সেইটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এক্ষেত্রে প্রশাসনকে আরো বেশি সতর্ক থাকতে হবে, মেয়েদেরকে সতর্ক থাকতে হবে এবং সাধারণভাবে নাগরিক সমাজকে অনেক বেশি সতর্ক থাকতে হবে, যাতে যে ঘটনাটা যেমন ভাবে ঘটেছে, দুষ্ট লোক সবসময় সমাজে থাকে, তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে শাস্তির ব্যবস্থা করা, প্রত্যেকটা অভিযোগকে সুষ্ঠুভাবে বিচার করা, এই প্রক্রিয়াগুলোকে আরো সক্রিয় করতে হবে। শাশ্বত দিদি, একটা প্রসঙ্গ উঠে আসছে, আরো সক্রিয় থাকতে হবে, আরো সচেতন থাকতে হবে। কোথাও কি আইনের অতি দ্রুততার সঙ্গে প্রয়োগে, যে 3 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করা হয়েছে, এই অ্যাকশনগুলো খুব বেশি পরিমাণে দরকার বলে মনে হয় না? শাশ্বতী একটুখানি আটকাচ্ছি, প্লিজ আপনার কাছে আসবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় রয়েছেন। বিভাসবাবু, আপনি ধর্ষণ করে খুনের ঘটনা গভর্নমেন্ট প্লিডার, সরকারি আইনজীবী হিসেবে কাজ করছেন ফাস্ট ট্র্যাক কোর্টে যাতে বিচার হয়। আপনি জানেন সাম্প্রতিককালে শুধু গত পরশু থেকে আজ অবধি অনেকগুলো শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। আপনার কাছ থেকে খুব সংক্ষেপে জানতে চাইব, অতি দ্রুত বিচার কি করে মানুষ পাবে? দেখুন, মানুষের দ্রুত বিচারের জন্য তার কাছে যা এভিডেন্স, যা তথ্য আছে, সে ইনভেস্টিগেটিং এজেন্সিকে ঠিক করে তাড়াতাড়ি জানাবে, সে যেন কমপ্লেন করতে ডিলে না করে, এবং তার কাছে যা তথ্য আছে সে যেন লজ্জায় ভয়ে কোনোভাবে সেগুলো ডিলিট না করে। সেই সমস্ত তথ্য, আজকে তথ্য যেমন ফিজিক্যাল ওয়ার্ল্ডে আছে, তেমনি ভার্চুয়াল ওয়ার্ল্ডে বা ডিজিটাল ওয়ার্ল্ডে আছে, তার মোবাইলে আছে, সব জায়গায় আছে। যেখানে যা এভিডেন্স আছে সেগুলোকে দেওয়া, ইনভেস্টিগেটিং এজেন্সিকে কোঅপারেট করা, এবং ইনভেস্টিগেটিং এজেন্সি নিশ্চয়ই চাইবে যে রিয়েল অফেন্ডাররা সাজা পায়, এবং তারপর ট্রায়ালে যখন মামলাটা চলে আসবে তখন যাতে তারা ঠিক করে সাক্ষীটা দেয়। বিভাসবাবু, পশ্চিমবঙ্গে এই জাতীয় ঘটনা ঘটলে পশ্চিমবঙ্গের মানুষ অতি দ্রুত বিচার পাবে কি করে? দেখুন, আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো একের পর এক কেসে আমরা অন্তত ট্রায়াল কোর্ট থেকে বিচার পাচ্ছি একের পর এক, এবং আমাদের বিচার ব্যবস্থার উপরে ভরসা আছে। এবং যদি তাড়াতাড়ি করে প্রসিকিউশন করা যায় ঠিকভাবে, আইনগতভাবে একটু স্পিড হয়েছে, এবং এখানে সমস্ত স্টেক হোল্ডার, জুডিশিয়ারি থেকে আরম্ভ করে প্রসিকিউশন, সকলেরই সহযোগিতা দরকার, এবং যিনি ডিফেক্টিভ কমপ্লেন বা যিনি ভিকটিম যেখানে আছে তারাও সহযোগিতা করবে। করে যদি সমস্ত তথ্য সত্যিটা কোর্টের কাছে আসে, তাহলে নিশ্চয়ই তাড়াতাড়ি রিয়েল অফেন্ডারটা সাজা হবে। ধন্যবাদ বিভাসবাবু। কথা বললাম আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়ের সঙ্গে। শাশ্বতী, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক আপনি নিশ্চয়ই শুনতে পেয়েছেন যে আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়, তিনি গভর্নমেন্ট প্লিডার, সরকারি আইনজীবী, এবং তিনি বলছেন অতি দ্রুত প্রসিকিউশনের ব্যবস্থা করলে কিন্তু এই ঘটনা থেকে অন্তত আটকানোর জায়গাটা তৈরি করা যেতে পারে। সেই জায়গাটাই আপনার কাছ থেকে বোঝার চেষ্টা করব। শাশ্বতী, একটা বিরতি নিচ্ছি। কেন বিভিন্ন জায়গায় শ্লীলতাহানির মতো ঘটনা ঘটবে, উত্তর খোঁজার চেষ্টায় আমরা। ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। আর ঠিক এই প্রসঙ্গটাতেই আমরা আসছি এবং আসবো, বা প্রশ্নগুলো তুলে ধরার চেষ্টা করব সঙ্গে ঘটনাক্রমের পরিপ্রেক্ষিতে। একটু উলুবেড়িয়ার ঘটনা, একটু আগেই শাশ্বতী বলছিলেন উলুবেড়িয়ার ঘটনা। এই ঘটনায় ইতিমধ্যেই অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে চিকিৎসক যিনি অভিযোগ করছেন, সেই অভিযোগকারিনী কি বলছেন, তার বাবা কি বলছেন, এবং চিকিৎসক প্রতিনিধি দলের তরফ থেকে যারা গেছিলেন, যেমন নির্মল মাঝিও গেছিলেন, রানা চ্যাটার্জিও গেছিলেন, বিধায়ক রানা চট্টোপাধ্যায়ের বক্তব্যই বা ঠিক কি উঠে আসে শোনাবো পরপর। পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে, তাতে আপনি মরে তো যাননি, আপনি আবার দেখুন, আপনার মার খান যাই খান, আপনার দায়িত্ব, এটা আপনার চাকরি। তো আমি তাদেরকে বলি যে অলরেডি 5:30 6টা বাজতে যাচ্ছে, ভিজিটিং আমার 6টায় শেষ হলেই আমার ম্যাডাম এসে উনিকে আবার চেক করবেন। তখন উনি বলেন আপনি যদি এত অসুস্থ হন তাহলে আপনি বাড়ি গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকুন। আর তখন ওনার পাশের আরেকজন বলেন হ্যাঁ আপনি বাড়ি যান, তারপর বাড়িতে হসপিটাল থেকে বেরোন, আপনি জ্যান্ত কী করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব, আপনার শরীরে আমি আর বলতে পারছি না, বিভিন্ন জায়গার কথা বলে উনি রড ঢুকিয়ে দেব এইসব বলেছে। আর একজন পুলিশ পদক্ষেপ নিয়েছে, প্রশাসন যেরূপভাবে পদক্ষেপ নিয়েছে তাতে আমরা খুশি। প্রশাসনের পুলিশি পদক্ষেপে আমরা খবর পেয়েছি কালী পূজার দিন সন্ধ্যা 6:30 নাগাদ। পুলিশ বলেছিল যে এরকম একটা মিসহ্যাপ ঘটে গেছে মেয়ের সঙ্গে, আমরা সঙ্গে সঙ্গে দুষ্কৃতীদের মধ্যে থেকে 2জনকে অ্যারেস্ট করেছি। হ্যাঁ, পরবর্তীকালে আমি শুনেছি
যে আরও একজনকে অ্যারেস্ট করেছে। পুলিশি পদক্ষেপে আমরা খুশি, আমরা তো আতঙ্কে তো থাকবই। সিকিউরিটি নেই কথাটা একদমই ভুল, সিকিউরিটি যথেষ্ট পরিমাণে আছে। সেই বিষয়ে তো আমরা আলোচনায় বসেছিলাম যে কেন ঘটলো এবং কোনোদিন যেন এই ঘটনা কোথাও না ঘটে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী জিরো টলারেন্স নিয়ে চলতে বলেছেন এবং আমাদের যে সংগঠন, আমাদের যে সভানেত্রী ডক্টর শশী পাজা থেকে শুরু করে আমরা প্রত্যেকেই আমাদের একটাই বক্তব্য যে আমরা জিরো টলারেন্স। সুতরাং কেউ দোষ করে থাকলে সেই দোষী সাব্যস্ত হবেন এবং তিনি পুরো শাস্তি পাবেন। শাশ্বতীদি, শেষ প্রশ্ন আপনাকে করব। সরকারের সিদ্ধান্ত জিরো টলারেন্স এর প্রসঙ্গে এক আইনজীবীর কথা আপনি শুনেছেন, তিনি বলছেন প্রসিকিউশনের বিষয়ে যদি অতি দ্রুত এগোনো হয় তাহলেই কিন্তু সম্ভব। আপনার কি মনে হচ্ছে তাহলে প্রয়োগটাই সব থেকে গুরুত্বপূর্ণ? প্রয়োগ তো সব থেকে গুরুত্বপূর্ণ বটে, তার আগে পুলিশের তদন্ত করার জন্য তাদের যথেষ্ট প্রশিক্ষণ দরকার। আজকে বিভাস বাবু উনি সাইবার ক্রাইমের এক্সপার্ট এবং আজকে ওনাকে পুলিশ বিভিন্ন জায়গায় সাইবার ক্রাইম যেখানে মোবাইল অ্যানালাইজ করে কল ডেটা অ্যানালাইজ করে লোককে ট্রেস করা হচ্ছে সেই জায়গাটা ওনার সহায়তা এবং উনি প্রচন্ড চাপেই থাকেন বলে আমি সংবাদপত্র থেকে যেটা বুঝি। আমাদের ফরেনসিক ল্যাবরেটরিতে আপনি দেখুন অর্ধেক পদ ফাঁকা, 63 জন থাকার কথা, সেখানে নাকি 16 জন আছে। কাজেই আজকে ফরেনসিক টেস্ট গুলো দ্রুত হবে কি করে, ভিসারা প্রিজার্ভেশন হবে কি করে? ভিসারা প্রিজার্ভ করার তো আমাদের জায়গাই নেই। তাহলে সেই যে জায়গাগুলো আছে সেইগুলো যথেষ্ট বেশি জিনিস রয়েছে, নষ্ট হয়ে যাচ্ছে। ফলে এই ব্যবস্থাগুলো না করে আজকে যদি খেলা মেলা আর কার্নিভালে সরকারের সমস্ত সম্পদ চলে যায় তাহলে তদন্তই বা হবে কি করে আর দ্রুত বিচারই বা হবে কি করে? ধন্যবাদ শাশ্বতীদি। অর্থাৎ বিচারের ক্ষেত্রে যাতে অতি দ্রুত প্রক্রিয়া, তদন্ত প্রক্রিয়া যাতে শেষ হয় সেদিকে বাড়তি নজর দেওয়ার জন্য বারবার করে বললেন শাশ্বতী ঘোষ, সমাজকর্মী, আমাদের সঙ্গে ছিলেন। এরপর যে ঘটনার দিকে আমরা নজর রাখবো, বীরভূমে মদ্যপ অবস্থায় মার নার্সকে, আর এই ঘটনা ইতিমধ্যে নার্সের স্বামীর বক্তব্য, প্রতিক্রিয়া উঠে এসেছে ঘটনা সম্পর্কে। তিনি কি বলেছেন আমাদেরকে শোনাবো। ওখানে বিএমএইচের কাছে শুনলাম যে কর্মরত অবস্থায় মোটামুটি 3টে এরকম টাইমে যে একজন ঢোকে, তখন আশারা জাস্ট বেরিয়ে গেছে, ও গুটোবাটা করে বিপিএসসি প্যাটেলনগর যাবে। সেই টাইমে একজন এসএনএ। গাইঘাটার ঘটনার দিকে নজর রাখবো। গাইঘাটায় ইঞ্জিনিয়ার তরুণীকে কটূক্তি করা হয়, তিনি প্রতিবাদ করেন এবং তার পাল্টা মারে ঘটনা ঘটে। এই ঘটনায় তরুণীর বক্তব্য এবং তার ভাইয়ের বক্তব্য ঠিক কি উঠে এসেছে শোনাবো। 4 জন ছেলে বাচ্চা, মানে আমাদের থেকে অনেক জুনিয়র, ওরা মনে হয় 12-13 বা ম্যাক্স টু ম্যাক্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে হয়তো বা, বিচ্ছিরিভাবে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে। অ্যান্ড আমার যে ফ্রেন্ড গাড়ি চালাচ্ছিল ওর হাতটা ধরে দাঁড় করিয়ে আমার মানে গায়ের মধ্যে ঢুকে আসার চেষ্টা করে। ওকে তত সময় মুখে পাঞ্চ করা হয়ে গেছে অ্যান্ড হাতে বাইট। অ্যান্ড তারপরে দাদারা গেলে তাদেরকে প্রত্যেকটা পার্সনকে হেনস্থা করা হয়। নাম বাপ্পা বলে বলছিল, বাপ্পা তুই বেরিয়ে যা। অ্যান্ড সে কারোর ইনফ্লুয়েন্সিং কোনো পার্সনের ভাইজি বা কিছু হতে পারে। যারা ওখানে ছিল তারা 4 জনকে জাস্ট বা মানে তাড়িয়ে দেওয়ার মতন মানে